আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা বিখ্যাত পোয়েম বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এই কবিতাটি নিয়ে আলোচনা করব। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এটি হচ্ছে একটি লিরিক্যাল পোয়েম এবং এটি রচনা করেছিলেন বিখ্যাত পোয়েট এমিলি ডিকিনসন। এমিলি ডিকিনসন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1830 সালে আমেরিকাতে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1886 সালে 55 বছর বয়সে আমেরিকাতেই। এমিলি ডিকিনসন তার পুরো নাম হচ্ছে এমিলি এলিজাবেথ ডিকিনসন। তিনি হচ্ছেন একজন আমেরিকান পোয়েট and she is little known during her life. She has since been regarded as one of the most important figures in American poetry. আমেরিকান পোয়েট্রিতে তিনি মূলত একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফিগার ছিলেন। যাই হোক, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এই কবিতাটি হচ্ছে একটি লিরিক পোয়েম। আমরা জানি পোয়েট্রি বা পোয়েম মূলত তিন ধরনের হয়ে থাকে। কি কি? ন্যারেটিভ পোয়েট্রি, ড্রামাটিক পোয়েট্রি অ্যান্ড লিরিক পোয়েট্রি। আজকের কবিতাটি হচ্ছে একটি লিরিক পোয়েট্রি বা লিরিক্যাল পোয়েম। এবার যদি আমরা বলি লিরিক পোয়েট্রি মূলত কাকে বলা হয়? লিরিক পোয়েট্রি ইজ ওয়ান অফ দ্য মেজর টাইপস অফ পোয়েট্রি। ইট টাইপিক্যালি ফোকাসেস অন প্রেজেন্টিং দ্য থটস, ফিলিংস অ্যান্ড ইমোশনস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। It is often presented from the first person view of the speaker of the poem or from the point of view of another character. অর্থাৎ লিরিক্যাল পোয়েম মূলত ওই ধরনের কবিতাগুলোকে বোঝানো হয় যেগুলোতে মূলত কোনো একজন নির্দিষ্ট মানুষের অর্থাৎ নির্দিষ্ট একজনের থটস, ফিলিংস এবং ইমোশনসগুলোকেই মূলত প্রেজেন্ট করা হয়। বিভিন্ন মানুষের নয়, শুধুমাত্র একজন মানুষের থটস, ফিলিংস এবং ইমোশনগুলা যে কবিতাগুলোতে ফুটে ওঠে সেটাই হচ্ছে একটি লিরিক্যাল পোয়েম। এখানেও বিভিন্ন মানুষের থটস একসাথে ফুটে ওঠে না। আর এই সব কবিতাগুলোতে মূলত স্পিকার যিনি থাকেন তিনি মূলত ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থাকেন, অর্থাৎ কবিতাটির মেইন ক্যারেক্টার মূলত যিনি রাইটার বা স্পিকার তিনিই হয়ে থাকেন। তবুও কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ক্যারেক্টারগুলোকেও ফুটিয়ে তোলা হয়, তবে একটি বিশেষ ক্যারেক্টার, সবগুলো নয়, একটি বিশেষ ক্যারেক্টারের থটস, ফিলিংস অ্যান্ড ইমোশনসগুলোই মূলত যেই কবিতায় ফুটে ওঠে সেটি হচ্ছে একটি লিরিক্যাল পোয়েম। আজকের কবিতাটি লিরিক্যাল পোয়েম কেন? কারণ হচ্ছে এই কবিতাটিতে একজন স্পিকার রয়েছেন যিনি তার নিজের থটস, ফিলিংস এবং ইমোশনগুলোকে প্রেজেন্ট করেছিলেন এই কবিতাটিতে। আশা করি বুঝতে পেরেছো। তো গাইজ, এখন আমরা এই কবিতাটির একজ্যাক্ট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করব। কোন পারপাসে, কোন পয়েন্ট অফ ভিউ থেকে মূলত এমিলি ডিকিনসন এই কবিতাটি রচনা করেছেন। দ্য লিরিক পোয়েম পার্সনিফাইজ ডেথ অ্যাজ জেন্টলম্যান কলার হু টেক্স ডিকিনসন অন এ ক্যারেজ রাইড টু হার ওন গ্রেভ। The US was still fighting the Civil War in 1863, so Dickinson was living in a time of violence and of the change. By the writing of the poem, Emily Dickinson tries to contemplate scenes of natural cycle of life and death that she observes during the carriage ride with death. অর্থাৎ তিনি যখন এই কবিতাটি লিখতে বসেন, রচনা করেন, সময়টি ছিল 1863 সাল এবং সেই সময়ে মূলত আমেরিকাতে সিভিল ওয়ার চলছিল। যেহেতু সিভিল ওয়ার চলছিল, চতুর্দিকে অনেক ভায়োলেন্স দেখা যাচ্ছে যে মানুষগুলোকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, মানুষেরা খুব দ্রুত মৃত্যুবরণ করতেছে, এদিক সেদিক মানুষের লাশ দেখা যাচ্ছে, মানুষের পোড়া গন্ধ দেখা যাচ্ছে, মানুষের রক্তের গন্ধ এদিক সেদিক ছড়িয়ে পড়েছে। এই ধরনের পরিস্থিতিতে তিনি একা ঘরে বসে থাকতেন এবং তিনি অনেক ভীত সন্ত্রস্ত থাকতেন। তিনি দেখতেন যে মৃত্যু খুব নিকটেই মানুষের জন্য অবধারিত, যে কোনো সময় এটি ঘটে যেতে পারে। এটা একটা কারণ। অন্যদিকে তিনি অনেক ধার্মিক ছিলেন, যার কারণে তিনি সবসময় মৃত্যুকে নিয়ে ভাবতেন, ডেথকে তিনি খুব কাছে থেকেই ভাবতেন, খুব সহজভাবে দেখতেন। ওই চিন্তা থেকে এবং সিভিল ওয়ারের ভায়োলেন্সের পরিস্থিতি দেখে তিনি একটি কবিতা রচনা করার জন্য মনস্থির করেন এবং সেই কবিতাটি তিনি মূলত দুটি বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এক, কবিতাটি তিনি মূলত ডেথকে একটি জেন্টলম্যান হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি মনে করেন যে মৃত্যু হচ্ছে খুব সহজ একটি ব্যাপার, যেটিকে মানুষ খুব কঠিনভাবে দেখে। এত কঠিনভাবে দেখার প্রয়োজন নেই। যেখানে তিনি বলছেন যে তার মৃত্যুটা হচ্ছে একটি জেন্টলম্যান, যেটি তাকে একটি শবযানে করে কবর দিকে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। অর্থাৎ মৃত্যুকে খুব সহজ করে তোলার জন্য মানুষের কাছে একটা উদ্দেশ্য ছিল তার কবিতা রচনা। দ্বিতীয়টি হচ্ছে, বাই দ্য রাইটিং অফ দ্য পোয়েম এমিলি ডিকিনসন ট্রাইস টু কন্টেম্পলেট সিনস অফ ন্যাচারাল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ দ্যাট শি অবজার্ভস ডিউরিং দ্য ক্যারেজ রাইড উইথ ডেথ। অর্থাৎ তিনি বলছেন যে মানুষ হচ্ছে মূলত ইমর্টাল, অমরত্ব। মানুষ সবসময় ইমর্টাল থাকে, অমরত্ব থাকে, অর্থাৎ এদের কোনো শেষ নেই। আর লাইফ এবং ডেথ দুটি হচ্ছে মূলত
ইমর্টালিটির একটি পার্ট। জীবন এবং মৃত্যু দুটি মূলত ইমর্টালিটির পার্ট। তিনি মনে করেন যে এটি হচ্ছে একটি ন্যাচারাল সাইকেল। মানুষ দুনিয়াতে এসেছে এবং ন্যাচারালি সে দুনিয়াতে আসার পর তার মৃত্যু হবে, পরবর্তীতে সে পরবর্তী জীবনে যাবে অর্থাৎ গ্রেভে যাবে, সেটিও মূলত ইমর্টালিটির একটি অংশ। সেই বিষয়টি তিনি এই কবিতাটিতে দ্বিতীয়ত ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তাহলে যদি সহজভাবে বলি, প্রথম কারণ হচ্ছে যে ওই সময় সিভিল ওয়ার চলছিল, অনেক ভায়োলেন্স ছিল, সেই কারণেই তিনি মূলত কবিতাটি লিখতে মনস্থির করেন এবং কবিতা তিনি দুটি দিক ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এক, তিনি মৃত্যুকে খুব সহজভাবে যেন মানুষ নেয়, খুব সহজভাবে যেন মানুষ মৃত্যুকে গ্রহণ করে, সেটিকে তিনি খুব বেশি জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। দ্বিতীয় কারণ হচ্ছে তিনি মানুষকে এই শিক্ষা দিতে চেয়েছেন এই কবিতাটি রচনা করার মাধ্যমে, সেটি হচ্ছে জীবন এবং মরণ অর্থাৎ জীবিত অবস্থা এবং মৃত অবস্থা, এই দুটি হচ্ছে মূলত একটি ন্যাচারাল সাইকেল অফ ইমর্টালিটি। অমরত্বের একটি ন্যাচারাল সাইকেল, এটা ঘটতেই পারে। মানুষ দুনিয়াতে এসেছে, এটা যেমন ইমর্টালিটির একটি অংশ, মৃত্যুর পরবর্তী জীবনও ঠিক ইমর্টালিটিরই একটি অংশ। এই দুটি দিক তিনি মূলত এই কবিতাটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন এবং এটি ছিল তার কবিতাটি রচনার মূল ব্যাকগ্রাউন্ড। তো এবার আসি মূল কবিতায়। কবিতাটিতে টোটাল 6টি স্ট্যান্জা রয়েছে এবং প্রতিটি স্ট্যান্জা 4টি করে লাইন রয়েছে, অর্থাৎ পুরো কবিতায় টোটাল 24টি লাইন রয়েছে। কবিতার শুরুতে তিনি বলেন, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, হি কাইন্ডলি স্টপড ফর মি, দ্য ক্যারেজ হেল্ড বাট জাস্ট আওয়ার সেলভস অ্যান্ড ইমর্টালিটি। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, কারণ আমি মৃত্যুর জন্য থেমে থাকতে পারি না। হি কাইন্ডলি স্টপড ফর মি, সেই মূলত আমাকে পজ করে দিয়েছে, স্টপ করে দিয়েছে। সে খুব দয়ালুভাবে এসেছে এবং আমাকে থেমে দিয়েছে, অর্থাৎ আমার মৃত্যুটা খুব সহজভাবে আমার কাছে এসেছে এবং সে আমার যে চলমান যে জীবন প্রক্রিয়া, জীবনচক্র রয়েছে, সেটিকে সে অলরেডি স্টপ করে দিয়েছে কাইন্ডলি, অর্থাৎ মৃত্যু ঘটে গেছে। দ্য ক্যারেজ মানে হচ্ছে শবযান, দ্য ক্যারেজ হেল্ড, শবযানটি চলছে, বাট জাস্ট আওয়ার সেলভস অ্যান্ড ইমর্টালিটি, এবং সে নিয়ে যাচ্ছে মূলত আমাদেরকে এবং আমাদের অমরত্বকে। অর্থাৎ এই ফার্স্ট স্ট্যান্জা তিনি বলেছেন যে আমরা মূলত থেমে থাকতে পারি না বা আমরা জীবিত সবসময় থাকতে পারি না, মৃত্যু আমাদেরকে ঘটতে হবে, এবং সে খুব সহজভাবে এসেছে এবং আমাকে থেমে দিয়েছে, অর্থাৎ আমার রুহটা কেড়ে নিয়েছে এবং আমাকে শবযান করে নিয়ে যাওয়া হচ্ছে খুব আস্তে আস্তে, যে শবযানে আমি, আমার ইমর্টালিটি এবং শবযানটি রয়েছে। উই স্লোলি ড্রপ, হি নিউ নো হ্যাস্ট অ্যান্ড আই হ্যাড পুট অ্যাওয়ে my lover and my laser too for his civility. He slowly drove, সেটি খুব স্লোলি যাচ্ছে, অর্থাৎ ওই শবযানটি, যে শবযানে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, সে শবযানের কথা বলা হচ্ছে, যে শবযানটি খুব স্লোলি চলছিল এবং এটিতে হি নিউ নো হ্যাস্ট, এবং সে মনে করে যে এখানে কোনো দ্রুততার কোনো কারণ নেই, তাড়াহুড়োর কোনো কারণ নেই, খুব সিম্পলি যেতে হবে। অ্যান্ড আই হ্যাড পুট অ্যাওয়ে, এবং আমাকে অনেক দূরে নিয়ে যাওয়া হচ্ছিল। মাই লেভার অ্যান্ড মাই লেজার টু, আমার দুনিয়াবি কাজকর্ম এবং আমার আরাম আয়েশও। লেভার মানে হচ্ছে দুনিয়াবি কাজকর্ম, আর লেজার মানে হচ্ছে যে আরাম আয়েশ বা নিজেকে সময় দেওয়া। বলা হচ্ছে যে ওই শবযানটি খুব স্লোলি যাচ্ছিল, তার কোনো দ্রুততা নেই, তাড়াহুড়া নেই, এবং আমাকে অনেক দূরে নিয়ে যাওয়া হচ্ছিল। শুধু আমাকেই নয়, আমার দুনিয়াবি কাজকর্ম, আমার আরাম আয়েশ সব কিছুই সে নিয়ে যাচ্ছিল ফর হিজ সিভিলিটি, এবং তার সম্মানার্থে এবং তার সৌজন্যতায় আমি সব কিছু নিয়ে তার সাথে যাচ্ছি। মূলত এই দ্বিতীয় স্ট্যান্জা বোঝানো হয়েছে যে মৃত্যুকে খুব জেন্টলম্যান হিসেবে তুলে ধরা হয়েছে, যে মৃত্যুর সিভিলিটিতে, সম্মানার্থে আমি ওই শবযানে করে খুব স্লোলি যাচ্ছি, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, এবং আমাকে অনেক দূরে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু আমাকে নয়, আমার দুনিয়াবি কাজকর্ম, আমার আরামায় সব কিছুকে একসাথে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ কিছুই আর বাকি নেই পৃথিবীতে আমার। We passed the school where children strove at races in the rain. We passed the field of gazing grain. We passed the setting sun. We passed the school. আমরা স্কুলের পাশে দিয়ে অতিক্রম করলাম, অর্থাৎ আমরা স্কুল অতিক্রম করলাম। এখানে স্কুল বলতে আইরনিক্যালি মূলত শৈশবকে বোঝানো হয়েছে, যে আমরা আমাদের শৈশব অতিক্রম করেছি। Where children strove, যেখানে বাচ্চারা খেলাধুলা করছে, অর্থাৎ আমাদের যে শৈশবকাল ছিল, আমাদের যে খেলাধুলোর সময়টা ছিল, আরামায়েশের সময়টা ছিল, সেটা আমরা অতিক্রম করে ফেলেছি। At races in the rain. We passed the field of gazing grain.
আমরা অতিক্রম করেছি দ্য ফিল্ড অফ গেজিং গ্রেইন। গেজিং গ্রেইন মানে হচ্ছে শস্য ক্ষেত। আর এখানে গেজিং গ্রেইন বলতে মূলত আইরনিক্যালি তার মিডল এজকে বোঝানো হয়েছে, তার মধ্যম বয়সটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ একটু আগে বলা হয়েছে যে আমরা আমাদের শৈশব পার করে ফেলেছি, আর এখানে গেজিং গ্রেইন বলে বলা হচ্ছে যে আমরা আমাদের মিডল এজটাও শেষ করে ফেলেছি। অ্যান্ড উই ফাস্ট দ্য সেটিং সান, আমরা আমাদের অস্তমিত সূর্যকেও অতিক্রম করেছি। অস্তমিত সূর্য বলতে এখানে মূলত তার শেষ সময়, বৃদ্ধকাল এবং তার মৃত্যুকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই তৃতীয় স্ট্যান্জায় খুব সহজে বোঝানো হয়েছে যে উই ফাস্ট দ্য স্কুল, আমরা স্কুল অতিক্রম করলাম, অর্থাৎ আমরা আমাদের শৈশব অতিক্রম করেছি। এবং উই ফাস্ট দ্য ফিল্ড অফ গেজিং গ্রেন, আমরা শস্য খ্যাত অতিক্রম করেছি বা আমরা আমাদের মিডল এজকে অতিক্রম করেছি। উই ফাস্ট দ্য সেটিং সান, এবং আমরা অস্তমিত সূর্যকে তথা আমাদের শেষ সময়, আমাদের বৃদ্ধকাল এবং আমাদের মৃত্যুকে অতিক্রম করে ফেলেছি। Or rather, he passed us, the dews drew quivering and chill, for only gossamer my gown, my tippet only tall. Or rather, he passed us, অথবা সূর্যই আমাদেরকে অতিক্রম করে গেল। একটু আগে বলা হয়েছে যে আমরা সূর্যকে অতিক্রম করেছি বা আমরা আমাদের শেষ সময়টাকে বা মৃত্যুটাকে অতিক্রম করেছি, অথবা মৃত্যুটাই, সূর্যটাই আমাদেরকে অতিক্রম করে চলে গেছে। দ্য ডিউজ ড্রিউ কুইভারিং অ্যান্ড চিল, যেখানে তুষার পড়তে শুরু করলো এবং কাঁপতে শুরু করলো। তুষার পড়তে শুরু করলো বলতে এখানে মূলত অলরেডি সে যে কবরে চলে গেছে সেটাকে বোঝানো হয়েছে, যে কবরে চলে গেছি এবং শীতল মুহূর্তের মতো এবং এমন একটা ফিল পাচ্ছিলাম, এমনটাই বুঝিয়েছে। ফর অনলি গোসামার মাই গাউন, এবং আমাকে একটি পাতলা পোশাকে, গোসামার মানে হচ্ছে পাতলা পোশাক, গাউন মানে হচ্ছে মূলত এখানে একটা কাপড়ের কথা বোঝানো হয়েছে, আর এই কাপড় দিয়ে মূলত কাপড়কেই মেন করা হয়েছে। ফর অনলি গোসামার মাই গাউন, মাই টিপেট, টিপেট মানে হচ্ছে স্কার্ট, অনলি ঠাল, ঠাল মানে হচ্ছে খুব পাতলা। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে তাকে অলরেডি দাফন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে অথবা সূর্যই বা অস্তমিত সূর্য অথবা আমাদের শেষ সময় কিংবা মৃত্যুই আমাদেরকে অতিক্রম করে চলে গেছে। এবং প্রায় মনে হচ্ছে যে তুষার পড়তে শুরু করলো, কাঁপন শুরু হয়ে গেল, এবং আমাদেরকে বা আমাকে একটি পাতলা পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, যেটি শুধু পোশাক নয়, যে স্কার্ফ রয়েছে সেটি অনেক পাতলা, খুবই পাতলা। অর্থাৎ তাকে যে কাপনের কাপড় পরিয়ে কবরে দাফন করা হয়েছে সেই ব্যাপারটা বুঝিয়েছেন। উই paused before a house that seemed a swelling of the ground. The roof was scarcely visible, the cornice in the ground. We paused before a house that seemed, আমরা থামলাম, paused মানে থামা, আমরা থামলাম বিফোর এ হাউস, একটি ঘরের সামনে, দ্যাট সেমড, অর্থাৎ আমরা একটি ঘরের সামনে থামলাম। মূলত আমাদের যে শবযানটি যাচ্ছিল সেটি থেমে গেছে। কোথায় থেমেছে? একটি ঘরের সামনে। আর ওই ঘরটা হচ্ছে মূলত গ্রেভ, অর্থাৎ তাকে তো আমরা একটু আগে দেখেছি যে পাতলা কাপড় পরে কবরস্থ করা হয়েছে। এখন সে বলছে যে আমাদের যে শবযান রয়েছে সেটি আর যাচ্ছে না, সেটি থেমে গেছে। আমরা থেমেছি এবং আমরা একটি ঘরের সামনে থেমে গেছি, আর ঘরটি হচ্ছে কি কবর, অর্থাৎ তাকে কবরস্থ করা হয়েছে। এ সুইলিং অফ দ্য গ্রাউন্ড, যেটি কিছুটা উঁচু মাটি থেকে। আমরা জানি যদি কাউকে কবরস্থ করা হয় সমতল মাটি থেকে কবর একটু উঁচু থাকে, অর্থাৎ বোঝানো হয় যে এখানে একটি কবর রয়েছে। ঠিক সেটি বোঝানো হয়েছে যে আমরা একটি ঘরের সামনে থামলাম, যেটি হচ্ছে মূলত কবর, যেটি আইরনিক্যালি বোঝানো হয়েছে। আর ওই ঘরটি মূলত মাটি থেকে কিছুটা স্ফীতি বা উঁচু। দ্য রোফ ওয়াজ স্কার্সলি ভিজিবল, যে ছাদটি রয়েছে ওই ঘরের সেটি অস্পষ্ট, যেটি ছোঁয়া যায় না। কারণ কাউকে যদি একটি ঘরে রাখা হয়, বিশেষ করে কোনো লাশকে যদি দাফন করা হয়, সে মূলত ওই ঘরের যেই বা কবরের যেই রোপটা থাকে, ছাদটা থাকে, সে সেটিকে ছুঁইতে পারে না, কারণ সে তো মরে গেছে। এখানে এটাই বোঝানো হয়েছে আমরা এমন ঘরের সামনে থেমেছি যে ঘরটি মাটি থেকে একটু উঁচু এবং ওই ঘরের ছাদটি অস্পষ্ট, যেটি ছোঁয়া যায় না এমন, অর্থাৎ কবর। দ্য কার্নিশ, এবং সেই ঘরের কার্নিশটি ইন দ্য গ্রাউন্ড, মাটির ভেতর। খুব সহজে বুঝে নিবা তোমরা, একদম ইজিলি বলা হয়েছে যে আমরা একটি ঘরের সামনে থেমেছি যেটি মাটি থেকে কিছুটা উঁচু, অর্থাৎ কবরকে বোঝানো হয়েছে। এবং সেই ঘরের রূপ, যেটি ছাদ, সেটি অস্পষ্ট, ছোঁয়া যায় না।
এবং সেটির কর্নিশ যেটি রয়েছে সেটি মূলত মাটির ভেতরে, কবর সাধারণত মাটির ভেতরে হয়ে থাকে। যাই হোক, সর্বশেষ স্টাঞ্জা এখন আমরা আলোচনা করব। সিন্স দেন ইট ইজ সেঞ্চুরিজ অ্যান্ড ইয়েট feels shorter than a day. I first surmised the horses' heads were toward eternity. Since then, তখন থেকে বলতে কখন থেকে? মৃত্যুর পর থেকে। যখন সে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পর তাকে তো শবযানে নিয়ে আসা হচ্ছিল, সেই সময়টি থেকে ইট ইজ সেঞ্চুরিজ, শত শত বছর পেরিয়ে গেছে, অ্যান্ড ইয়েট তবুও ফিলস শর্টার দ্যান এ ডে, আমার কাছে মনে হচ্ছে, আমি অনুভব করছি যে এটি একদিন থেকেও ছোট। আই ফার্স্ট সারমাইজড, আমি প্রথম লক্ষ্য করলাম, দ্য হর্সেস হেডস ওয়ার টুয়ার্ড ইটার্নিটি, বাহনের যে ঘোড়াগুলো ছিল সেগুলো অনন্তকালের দিকেই চলছে। অর্থাৎ তার যে শবযান ছিল, শবযানের যে বাহন ছিল, যে ঘোড়াগুলো ছিল, সেগুলো মূলত অনন্তকালের দিকেই চলছে। অর্থাৎ বলা হচ্ছে যে ওই শবযান দিয়ে মূলত পুরো লাইফকে বোঝানো হয়েছে, যে আমাদের যেই জীবন রয়েছে দুনিয়াবি, সেটি মূলত অনন্তকালের দিকে বা ইটার্নিটির দিকেই মূলত চলছে, এটি সে ফিল করছে। যদি সর্বশেষ স্টাঞ্জাকে আরেকটু সহজে বলি, সে বলল যে তার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত যখন সে কবরে রয়েছে, আর এই কবিতাটি তিনি মূলত যখন লিখছেন তখন তিনি ফিল করছেন তিনি তখন কবরে রয়েছেন, যে কবরে শত শত বছর চলে গেছে, তবুও মনে হচ্ছে এটি একদিন থেকেও ছোট। এবং আমি লক্ষ্য করলাম আমাদের যে হর্সেসগুলো রয়েছে, যেগুলো শবযানটি চালাচ্ছিল, সেগুলো মূলত ইটার্নিটির দিকে বা অনন্তকালের দিকে মূলত ছুটে যাচ্ছিল। এই হচ্ছে মূলত কবিতাটির লাইন বাই লাইন অ্যানালাইসিস। আশা করি তোমরা সহজভাবেই বুঝে নিয়েছো। তো গাইজ, এবার আমরা এই কবিতাটির কিছু কি ফ্যাক্টস নিয়ে আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের অবশ্যই জানা জরুরি। কবিতাটির টাইম সেটিং হচ্ছে 19th সেঞ্চুরি। যেহেতু এই কবিতাটি 1863 সালে লেখা হয়েছে এবং 1863 সাল মূলত ঊনবিংশ শতাব্দ, অর্থাৎ কবিতাটির টাইম সেটিং হচ্ছে 19th সেঞ্চুরি। এটি লেখা হয়েছে 1863 বা 1863 সালে, এবং এটি প্রকাশিত হয়েছে লেখার প্রায় 27 বছর পর 1890 সালে একটি কাব্যগ্রন্থে, যেটির নাম হচ্ছে রবার্টস ব্রাদার্স অফ বস্টন। এবং এই কবিতাটির রাইম স্কিম হচ্ছে ABCB। কিছু কিছু জায়গায় বলা হয়েছে এই কবিতাটির রাইমিং স্কিম হচ্ছে AB, তবে কবিতাটি অ্যানালাইসিস করে যেটা বুঝেছি, অবশ্যই ABCB এটি হচ্ছে মূলত সঠিক উত্তর। তবে যেহেতু তোমাদের প্রশ্নগুলো মূলত প্রশ্নে যেই এক্সামিনাররা কাগজ কাটেন, তারা মূলত যে গাইড দেখেই পরীক্ষা থেকে তোমাদেরকে নাম্বার দেয়, সেক্ষেত্রে তোমাদের গাইডে যেটা রয়েছে তোমরা সেটাই অ্যান্সার করবা। তবে হ্যাঁ, 100% শিওর ABCB এটি হচ্ছে মূলত এই কবিতাটির একজ্যাক্ট রাইম সেটিং। যাই হোক, কবিতাটিতে টোটাল স্টাঞ্জা রয়েছে 6টি, এবং প্রতিটি স্টাঞ্জা 4টি করে লাইন, অর্থাৎ পুরো কবিতার টোটাল লাইন রয়েছে 24টি। কবিতাটির মিটার সম্পর্কে আমরা এখন আলোচনা করব। কবিতাটির মিটার হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ ইজ রিটেন ইন কমন মিটার। কবিতাটির মিটার হচ্ছে কমন মিটার। তাহলে এবার বলতে পারো যে কমন মিটার কেন হবে? কমন মিটার মানে তো অনেকগুলো মিটারকে বোঝানো হয়। এক্স্যাক্টলি, কারণ এই কবিতাটি হচ্ছে একটি কমন মিটার, কারণ এই কবিতাটিতে তোমরা টেট্রামিটারও খুঁজে পাবে এবং কবিতাটিতে তোমরা ট্রিমিটারও খুঁজে পাবে। অর্থাৎ কবিতাটিতে পুরো কবিতায় 2 ধরনের মিটার ইউজ করা হয়েছে। এক হচ্ছে টেট্রামিটার 4 iambics পার লাইন, এবং অন্যটি হচ্ছে ট্রিমিটার 3 iams পার লাইন, যার কারণে মিক্স হওয়ার কারণে এই কবিতাটির মিটার হচ্ছে কমন মিটার। এবং এই কবিতাটির সেন্ট্রাল মেসেজ, এই কবিতাটির রচনার মাধ্যমে এমিলি ডিকিনসন মূলত আমাদেরকে যে মেসেজ দিচ্ছিলেন সেটি হলো ডেথ ইজ ফিল্ড উইথ আনসার্টেইনটি বাট ডাজন্ট হ্যাভ টু বি স্ক্যারি। অর্থাৎ মৃত্যু হচ্ছে আমাদের জন্য একটি অপ্রত্যাশিত, আনসার্টেনটি মানে হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া, অপ্রত্যাশিত হঠাৎ ঘটে যাওয়া একটি বিষয়, যেটা নিয়ে অবশ্যই মানুষদেরকে স্ক্যারি বা ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ মৃত্যু যে কোনো সময় ঘটে যেতে পারে এবং এটা নিয়ে কোনো ধরনের ভয়ের কিছু নেই, এটাকে খুব ফিল করতে হবে, কাছে থেকে ফিল করতে হবে। এটাই হচ্ছে কবিতাটির মূল মেসেজ। এবং এই কবিতাটির স্পিকার হচ্ছেন এ ওমেন ইন দ্য আফটার লাইফ, একটি মহিলা তার মৃত্যুর পরবর্তী। অর্থাৎ কবিতাটির স্পিকার হচ্ছেন একজন মহিলা, যিনি ফিল করছেন যে তার মৃত্যু হয়ে গেছে এবং মৃত্যুর পরবর্তী বিষয়গুলিকে ফিল করে করে তিনি কবিতাটি রচনা করেন। আর সেই স্পিকার হচ্ছে মূলত, ওই মহিলা হচ্ছে মূলত দ্য রাইটার এমিলি ডিকিনসন।
মূলত কবিতাটির স্পিকার হচ্ছেন রাইটার এমিলি ডিকিনসন নিজেই, যেটি বিভিন্ন ক্রিটিক বলেছিলেন। যাই হোক, এই কবিতাটির পয়েটিক ফর্ম হচ্ছে কোয়াট্রেইন। কোয়াট্রেইন কি? কোয়াট্রেইন হচ্ছে এ পিস অফ ভার্স কমপ্লিট ইন 4 রেইমড লাইন্স, অর্থাৎ 4 লাইনের যে স্টানজা দিয়ে কবিতাগুলো লেখা হয়ে থাকে সেগুলো মূলত কোয়াট্রেইন বলা হয়, এবং এই কবিতাটির প্রতিটি স্টানজাতে 4 লাইন রয়েছে, যার কারণে এটি হচ্ছে একটি কোয়াট্রেইন। এটির পয়েটিক ফর্ম হচ্ছে কোয়াট্রেইন। তো গাইস, এখন আমরা এই কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ থিমস নিয়ে আলোচনা করব। কবিতাটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ থিমস রয়েছে। প্রথম যেটি সেটি হচ্ছে ইনএভিটেবিলিটি অফ ডেথ। ইনএভিটেবিলিটি মানে হচ্ছে অনিবার্যতা, মৃত্যুর অনিবার্যতা। কবিতাটি আমাদেরকে শিক্ষা দেয় যে মৃত্যুর অনিবার্যতা অবশ্যই রয়েছে। প্রত্যেকটি প্রাণ, যাদের প্রাণ আছে, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং সেটি আনসার্টেনটি, হঠাৎ করে ঘটে যেতে পারে, যেটা নিয়ে কোনো স্ক্যারির কারণ নেই। দ্বিতীয় থিম হচ্ছে দ্য টাইমলেসনেস অফ ইটার্নিটি। ইটার্নিটি মানে হচ্ছে অমরত্ব, অর্থাৎ ইটার্নিটি যেটি রয়েছে, অনন্তকাল যেটি রয়েছে, সেটির টাইমলেসনেস, সেটির মূলত বিশেষ কোনো টাইম নেই, এবং এটি খুব সংক্ষেপেই মূলত ঘটে অনন্তকালের দিকে মানুষ চলে যায়, প্রত্যেকটি প্রাণী চলে যায়। যেই প্রাণীর প্রাণ রয়েছে তাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, এবং তাদেরকে খুব দ্রুত ইটার্নিটির দিকেই ধাবিত হতে হবে। এটাই এই কবিতার থেকে আমরা শিক্ষা পাই, যার কারণে একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে দ্য টাইমলেসনেস অফ ইটার্নিটি। এবং অন্য একটি গুরুত্বপূর্ণ থিমস হচ্ছে দ্য সাইক্লিক্যাল নেচার অফ লাইফ, রিলিজন অ্যান্ড ডেথ। অর্থাৎ জীবন, মৃত্যু এবং ধর্ম, এটি হচ্ছে মূলত একটি ন্যাচারাল সাইকেল অফ ইটার্নিটি। অনন্তকালের যেই ফাংশনগুলো রয়েছে, যে পার্টসগুলো রয়েছে, যেমন লাইফ, রিলিজন, ডেথ, এই সবগুলো হচ্ছে মূলত ন্যাচারাল একটি সাইকেল, যেটা ঘটতেই থাকবে। এবং এখানে দেখা যাচ্ছে যে এমিলি ডিকিনসন, তিনি পৃথিবীতে এসেছেন, তার জীবন খুবই সংকীর্ণ, এবং তিনি ধর্মে বিশ্বাস করছেন, অনন্তকালের বিশ্বাস করছেন, সেটিও খুবই সংকীর্ণ সময়ের জন্য, এবং সেগুলো শেষ করেই তিনি মৃত্যুবরণ করে অনন্তকালের দিকে ধাবিত হচ্ছিলেন। জীবন, ধর্ম, মৃত্যু, এগুলো সবই হচ্ছে মূলত ন্যাচারাল সাইকেল অফ ইমর্টালিটি। এটি এই কবিতা থেকে আমরা শিক্ষা পাই, যার কারণে কবিতাটির একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে দ্য সাইক্লিক্যাল নেচার অফ লাইফ, রিলিজন অ্যান্ড ডেথ। তো এখন আমরা এই কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ কোটেশন নিয়ে আলোচনা করব, যেই কোটেশনগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে, এবং এগুলো তোমাদের পরীক্ষায় এই টপিক থেকে যেই প্রশ্নে আসবে সেই প্রশ্নের সাথে মিলবে ইনশাল্লাহ, এবং সেই প্রশ্নে তোমরা এই কোটেশন অন্তত একটি হলেও দিবে, তাহলে আশা করি ভালো মার্ক পাবে। দুটি কোটেশন এখানে গুরুত্বপূর্ণ। প্রথম যেটি সেটি হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ হি কাইন্ডলি স্টপড ফর মি, দ্য ক্যারেজ হেল্ড বাট জাস্ট আওয়ার সেলভস অ্যান্ড ইমর্টালিটি। এটি হচ্ছে প্রথম কোটেশন, যেটি তোমরা মুখস্থ করে রাখবে, এবং এই টপিক থেকে যেই প্রশ্ন আসবে সেখানে অবশ্যই তোমরা এই কোটেশনটি লিখতে ভুলবে না। দ্বিতীয় কোটেশন হচ্ছে উই স্লোলি ড্রোভ হি নিউ নো হ্যাস্ট। আমরা খুব স্লোলি যাচ্ছি, আস্তে ধীরে যাচ্ছি, এবং সে জানে যে তাড়াহুড়োর কিছু নেই। এখানেও অবধারিত মৃত্যুর ব্যাপারে বলা হয়েছে যে এত হতাশার কিছু নেই, তাড়াহুড়োর কিছু নেই, এবং এত স্ক্যারি বা ভয়ের কিছু নেই। মৃত্যু খুব সুন্দরভাবে জেন্টলম্যানের মতো আসবে, এবং এসে ধীরে স্থিরে আমাদেরকে অনন্তকালের দিকে নিয়ে যাবে। তো এই দুটি কোটেশন তোমরা অবশ্যই খাতায় মার্ক করে রাখবে, মুখস্থ করে রাখবে। পরীক্ষায় এই টপিক থেকে যে প্রশ্ন আসবে অবশ্যই একটা না একটা কোটেশন তোমরা দিতে ভুলবে না। তো গাইজ, এখন আমরা এই কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যানালিসিস করব, যেগুলো তোমাদের জানা অবশ্যই জরুরি, এবং যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। প্রথমত যেটি সেটি হচ্ছে হাউ ইজ ডেথ পার্সনিফাইড ইন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতাটিতে ডেথকে, মৃত্যুকে কিভাবে পার্সনিফাইড করা হয়েছে, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং প্রশ্নের অ্যান্সার একটু বড়, যেটি আমরা লাইন বাই লাইন যদি অ্যানালাইসিস করি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে অ্যান্সারটি আমরা স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে দেখে খাতায় টুকে নেবে, এবং লেখার পর তোমরা নিজেরাই ইনশাল্লাহ বুঝতে পারবে। দ্বিতীয় প্রশ্ন যেটি সেটি হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ ইমর্টালিটি ইন দ্য পোয়েম বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতাটিতে ইমর্টালিটি বা অমরত্বের কী রোল বা কী ভূমিকা তুলে ধরা হয়েছিল, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু এটির অ্যান্সার একটু ছোট, এটি লাইন বাই লাইন একটু আলোচনা করে দিচ্ছি। এটির অ্যান্সার হচ্ছে
Immortality is the indefinite continuation of a person's existence even after death. In common parlance, immortality is virtually indistinguishable from afterlife, but philosophically speaking, they are not identical. Afterlife is the continuation of existence after death, regardless of whether or not that continuation is indefinite. Immortality implies a never-ending existence regardless of whether or not the body dies. অর্থাৎ ইমর্টালিটি বা অমরত্ব হচ্ছে একজন মানুষের অস্তিত্বের একটি প্রক্রিয়া যেটি তার মৃত্যুর পরবর্তীতেও হয়ে থাকে। সাধারণভাবে আমরা যেটি জানি সেটা হচ্ছে ইমর্টালিটি মানে হচ্ছে যে নেভার এন্ডিং এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্বের কোনো শেষ নেই এমন কিছুকে মূলত অমরত্ব বোঝানো হয়ে থাকে। তবে কিছু কিছু ফিলোসফিতে বলা হয়ে থাকে ইমর্টালিটি মানে জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবন দুটিকে একসাথে বোঝায় না। ইমর্টালিটি মানে হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, এটা কিছু কিছু ফিলোসফিতে বলা হয়ে থাকে। যাই হোক, আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে ইমর্টালিটি মানে হচ্ছে একজন মানুষের অস্তিত্বকে বহন করে যেটি তার জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবনেও হয়ে থাকে, যেটি অমরত্বের একটি অংশ। ইন দিস পোয়েম, এই কবিতাটিতে ডিকিনসন ওয়ান্টস টু এক্সপ্লোর, ডিকিনসন ব্যক্ত করতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন দ্য অ্যাকচুয়াল রোল অফ ইমর্টালিটি। ইমর্টালিটির অ্যাকচুয়াল রোলকে তিনি মূলত তুলে ধরার চেষ্টা করেছেন। শি বিলিভস এভরি পারসনস ইজ ইমর্টাল, তিনি মনে করেন যে প্রতিটি মানুষই মূলত ইমর্টাল, তারা মূলত মৃত্যুবরণ করে না, অর্থাৎ অমর থেকে যায়। লাইফ অ্যান্ড ডেথ ইজ দ্য ন্যাচারাল সাইকেল অফ ইমর্টালিটি, মানুষের জীবন এবং মৃত্যু দুটি হচ্ছে মূলত ইমর্টালিটির একটি ন্যাচারাল সাইকেল। এটা মূলত তিনি এই কবিতাটিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এরপরে এই কবিতার একটি কোটেশন যেটি আমরা একটু আগে বলেছি, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ হি কাইন্ডলি স্টপড ফর মি, দ্য ক্যারেজ হেল্ড উইথ জাস্ট আওয়ার সেলভস অ্যান্ড ইমর্টালিটি। বাই দিস কোয়াট্রেন, এই কোয়াট্রেনের মাধ্যমে এমিলি ডিকিনসন ট্রাইস টু কন্টেম্পলেটস, এমিলি ডিকিনসন বোঝাতে চেয়েছেন, ব্যক্ত করতে চেয়েছেন সিনস অফ ইমর্টালিটি, দ্যাট অমরত্বের একটি সিনকে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যে লাইফ অ্যান্ড ডেথ ইজ দ্য ন্যাচারাল সাইকেল, জীবন এবং মৃত্যু হচ্ছে মূলত একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেটি অমরত্বেরই একটি অংশ। দ্যাট শি অবজার্ভস ডিউরিং দ্য ক্যারেজ রাইড উইথ ডেথ, যেটি তিনি ফিল করেছেন, অবজার্ভ করেছেন যখন তিনি শবযানে করে মৃত্যুর পরবর্তী জীবনে কবরের দিকে ধাপিত হচ্ছিলেন। অর্থাৎ কবিতা আমরা দেখেছি তিনি মনে মনে ফিল করেন যে তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে শবযানে তোলা হয়েছে এবং তাকে ওই ঘরের দিকে অর্থাৎ গ্রেভের দিকে, কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় তিনি অবজার্ভ করেন বা ফিল করেন যে জীবন এবং মৃত্যু দুটি হচ্ছে মূলত ইমর্টালিটির মূলত একটি সাইকেল, যেটা মূলত ন্যাচারাল সাইকেল, ইমর্টালিটির একটি অংশ যেটা প্রাকৃতিকভাবে ঘটে যাচ্ছে এবং এটাকে খুব সহজভাবে নিতে হবে। আর এই কবিতাটিতে তিনি ইমর্টালিটিকে এভাবেই মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন। তো এই কবিতাটির অ্যান্সারও তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটি হচ্ছে মূলত এই কবিতাটি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা, আশা করি এনজয় করবে। ধন্যবাদ।